ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। আজকে ক্লাস 9-এর পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি জেনেছি ঘাত ও চাপ সম্পর্কে। আমি চাপ সম্পর্কে কি বলেছি, যে চাপ হলো ঘাতেরই ভয়ঙ্কর রূপ। এটা বলার কারণ কি, সেই জন্য এই বলার কারণটা জানার জন্য তোমাকে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখতে হবে। যারা ফার্স্ট ক্লাস দেখোনি অবশ্যই ফার্স্ট ক্লাস দেখার পর এই ক্লাস দেখো, তবে এই ক্লাসটা তোমাদের কাছে আরও বেশি মজাদার হয়ে উঠবে। এবং ফার্স্ট ক্লাসের লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই আমি বারবার বলছি ফার্স্ট ক্লাস দেখো, এবং এই আজকের সেকেন্ড ক্লাসটা ফার্স্ট ক্লাসের সঙ্গেই লিঙ্ক, সেই জন্য ফার্স্ট ক্লাস দেখো তারপর সেকেন্ড ক্লাস দেখো। এই চ্যাপ্টার এর মধ্যে একটা ইন্টারেস্ট যে আছে তুমি সেটা একটা ফিল করতে পারবে। তো আমি চাপ সম্পর্কে কি বলেছিলাম, যে চাপ হলো ঘাতেরই একটা ভয়ঙ্কর রূপ। আমি তার কারণ এবং আমি উদাহরণ দিয়ে বলেছিলাম। এবার এবং চাপের আমাদের সায়েন্টিফিক্যালি সংজ্ঞা কি বলে, চাপ বলতে বোঝায় যে কোনো তলের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। এবং আমি বিগত ক্লাসে ঘাত চাপ এদের একক মাত্রা, ঘাত হচ্ছে ভেক্টর রাশি এবং চাপ হচ্ছে স্কেলার রাশি। এবং চাপ কেন স্কেলার রাশি সেটা আমি আজকের ক্লাসে বলবো, সেটা আমি বলেছিলাম এর আগের ক্লাসে। তাহলে যদি বলে যে চাপ, কোন একটা কঠিন পদার্থের চাপ নির্ণয় করো, যে যদি বলা হয় যে কোন একটা কঠিন পদার্থকে একটা তলের উপর বসানো আছে, ধরো যে এটা একটা কঠিন পদার্থ, ধরো যে এটা একটা আছে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থকে একটি তলের উপর বসানো আছে এবং এই কঠিন পদার্থ যার মধ্যে দৃঢ়তা আছে, কঠিনের মধ্যে কোনো প্রবাহী ধর্ম থাকে না, এরা প্রবাহিত হতে পারে না, এদের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল খুব স্ট্রং, এরা হয় দৃঢ়, তাহলে এরা ওখানেই স্থির হয়ে থাকে। তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ বলতে কি বোঝায়, এই কঠিন পদার্থটি তার ওজনের দরুন এই তলে একক ক্ষেত্রফলে যে বল ক্রিয়া করে সেটা কি আমাদের এই কঠিন পদার্থ দ্বারা প্রযুক্ত চাপ। তাহলে কঠিন পদার্থ দ্বারা প্রযুক্ত চাপ বলতে কি বোঝায়, এই কঠিন পদার্থটি যে কোনো তলের উপর তার ওজনের দরুন একটা চাপ প্রয়োগ করে। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমি আমার ওজনের দরুন এই মেঝের উপর আমি একটা চাপ প্রয়োগ করেছি। ঠিক তেমনই একই রকমভাবে প্রবাহী কারা, যারা প্রবাহিত হতে পারে আমরা তাদের বলি প্রবাহী। কে তরল এবং গ্যাস। এটা আমি ফার্স্ট ক্লাসেই আমি আলোচনা করেছি। আমি বারবার বলছি যারা প্রথম ক্লাসটি দেখোনি অবশ্যই প্রথম ক্লাস দেখো, এই চ্যাপ্টারের প্রতি আরও বেশি ইন্টারেস্ট সৃষ্টি হবে। তাহলে প্রবাহী মানে তরল এবং গ্যাসকে আমরা বলি প্রবাহী। তাহলে ওই কঠিন পদার্থের মতো প্রবাহীও তার ওজনের দরুন একটা চাপ প্রয়োগ করে। কিন্তু কঠিন পদার্থ দ্বারা চাপ এবং তরল পদার্থ দ্বারা চাপ দুটার মধ্যে ডিফারেন্স আছে। কি বললাম, যে কঠিন পদার্থ তার ওজনের দরুন একটা তলের উপর চাপ প্রয়োগ করে, ঠিক একইভাবে তরলও বা গ্যাস মানে অ্যাকচুয়ালি এক কথায় প্রবাহীও তার ওজনের দরুন কোনো একটা তলের উপর চাপ প্রয়োগ করে। কিন্তু পার্থক্য কি, পার্থক্য হলো কঠিন পদার্থ শুধুমাত্র ওর নিচের দিকেই চাপ প্রয়োগ করবে। যেমন এই যে আমি যে দাঁড়িয়ে আছি, তাহলে আমি একটা কঠিন বস্তু, তাহলে আমি শুধুমাত্র চাপ প্রয়োগ করছি কোথায়, এই মেঝেতে, সেটা নিচের দিকে। আমি এই সাইডে বা উপরে বা ডাইনে বায়ে আমি চাপ প্রয়োগ করিনি। তাই কঠিন পদার্থ একমাত্র নিচের তলে, মানে ওর ওজন যেই বরাবর কাজ করছে শুধু সেই বরাবরই কঠিন পদার্থ চাপ প্রয়োগ করে। কিন্তু যারা প্রবাহী, যারা তরল এবং গ্যাস, তারা কিন্তু চাপ প্রয়োগ করে সব দিকে। কেন সব দিকে করে, আমি এটাও এর আগের দিন বলেছিলাম, মানে এর আগের ক্লাসে। কেন, যারা প্রবাহী তার মধ্যে কি ধর্ম আছে, প্রবাহীর ধর্ম আছে, মানে কি তারা প্রবাহিত হতে চায় কোন দিকে, ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে কি ও প্রবাহিত হতে চায়। তাহলে প্রত্যেকটা তলে কি সেই প্রবাহী ঘাত প্রয়োগ করে এবং একক ক্ষেত্রফলে সেই প্রযুক্ত ঘাত মানে সেই প্রবাহীর দ্বারা সেই তলের উপরে প্রযুক্ত চাপ। তাহলে
যে কঠিন পদার্থ তলের উপর চাপ প্রয়োগ করে তার ওজনের দরুন, ঠিক প্রবাহীও তার ওজনের দরুন তলের উপর চাপ প্রয়োগ করে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কঠিন পদার্থ শুধুমাত্র তলের নিচের দিকে চাপ প্রয়োগ করে এবং প্রবাহী সব দিকে চাপ প্রয়োগ করে। এবার আমরা তাহলে প্রবাহীর চাপ বলতে কি বোঝাবো, যে প্রবাহীর কোনো একটা পয়েন্টের চাপ, মানে প্রবাহীর কোন পয়েন্টে, যে কোনো পয়েন্টে। যদি বলি এই যে এটা একটা আছে বোতল, এই বোতলের মধ্যে জল আছে, তার জল কি প্রবাহী, তাহলে এই জলের তুমি কোন বিন্দুতে চাপ বার করবে, তুমি যে কোনো পয়েন্টে তুমি চাপ বার করতে পারো, যে কোনো পয়েন্টে। এই প্রবাহীর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এদিকে এই পয়েন্ট, তুমি যে কোনো তুমি পয়েন্ট, সেটা অবশ্যই ভিতর দিকে, তুমি যে কোনো পয়েন্টে চাপ বার করতে পারবে। তাহলে প্রবাহীও ওই কঠিন পদার্থের মতো তার ওজনের দরুন যে কোনো বিন্দুতে চাপ প্রয়োগ করতে পারে। তাহলে এবার প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝায়, অ্যাকচুয়ালি বোঝায় যে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় প্রবাহীর অভ্যন্তরে, বা তুমি লেখো এভাবে যে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় যে ওই বিন্দুকে কেন্দ্র করে, মানে প্রবাহীর যে বিন্দুতে চাপ বার করব, তাহলে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপর প্রবাহীর দ্বারা লম্বভাবে প্রযুক্ত বল বা প্রবাহীর ওজন, তাই তো? যেমন কঠিন বস্তু তার ওজনের দরুন কোন একটা পয়েন্টে চাপ প্রয়োগ করতে পারে, যেমন আমি দাঁড়িয়েছি, তাহলে আমি আমার ওজনের দরুন মেঝের উপরে চাপ প্রয়োগ করেছি, ঠিক তেমন প্রবাহীও তার ওজনের দরুন কোন একটা পয়েন্টে চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু পার্থক্য কি, কঠিন শুধুমাত্র তার ওজনের জন্য নিচের তলেই চাপ প্রয়োগ করে, কিন্তু প্রবাহী সব দিকে চাপ প্রয়োগ করতে পারে। কেন? ও প্রবাহিত হতে পারে সব দিকে। তাহলে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝায়, যে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপর, এখানে হবে একক ক্ষেত্রফলে প্রবাহীর দ্বারা লম্বভাবে প্রযুক্ত বল। যে প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রবাহীর যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় যে ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপর প্রবাহীর দ্বারা লম্বভাবে প্রযুক্ত বল, বা যেটা ওজনটা। যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা এটাই প্রমাণ করব যে তার চাপ নির্ণয়। ধরো যে এখানে আছে একটা তরল আছে, তরল বা গ্যাস, যাই হোক, আমি কি বলবো যে কোন একটা প্রবাহী আছে। এবার তুমি প্রবাহী হিসেবে তুমি যে কোনো লিকুইড নিতেই পারো বা গ্যাস নিতে পারো। ধরলাম যে এখানে আছে প্রবাহী, তাহলে আমি ধরলাম যে এই পয়েন্টে, কোথায়, এই টোটাল যে প্রবাহীর মধ্যে এই পি পয়েন্টে চাপ বার করতে হবে, এবং যেই পি পয়েন্টটা এই তরলের মুক্ত তল থেকে, ধরলাম কি এই তরলের মুক্ত তল থেকে এইচ গভীরতায় আছে, তাহলে এই প্রবাহীর অভ্যন্তরে এই বিন্দুতে আমাকে চাপ বার করতে হবে, যেই বিন্দুটা প্রবাহীর মুক্ত তল থেকে এইচ গভীরে আছে। তাহলে এখানে চাপ বার করা মানে যে এই পয়েন্টকে ঘিরে
এই পয়েন্টকে ঘিরে আমরা একটা একক ক্ষেত্রফল কল্পনা করব। তাহলে এই একক ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা চোঙ নেব, চোঙ। হ্যাঁ, এই যে নিলাম চোঙ। তাহলে এই ক্ষেত্রফল নিয়ে আমরা চোঙ করলাম কল্পনা, এবং ধরো যে আমি যে নিলাম ক্ষেত্রফল সেটা এ। কেন? অ্যাকচুয়ালি চাপ বলতে কি বোঝায়? বল বাই ক্ষেত্রফল। চাপ বলতে বোঝায় বল বাই ক্ষেত্রফল। আবার বল মানে কি? ওজন বাই ক্ষেত্রফল। তার মানে এই প্রবাহীর অভ্যন্তরে এই পয়েন্টে চাপ বলতে কি বোঝাচ্ছে? এই পি পয়েন্টকে ঘিরে, এই যে পি পয়েন্টকে ঘিরে আমরা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করলাম। তাহলে ওই তলকে ঘিরে আমরা একটা জলস্তম্ভের একটা চোঙ নিলাম। তবে এই চোঙের মধ্যে কি, এটা জাস্ট আমরা করলাম কল্পনা। তাহলে এই চোঙের মধ্যে কি নিশ্চয়ই তরল আছে, এবং ওই তরলের ওজন এই এ ক্ষেত্রফলের উপর কি করেছে? লম্বভাবে বল প্রয়োগ করেছে। তার মানে এই এ ক্ষেত্রফল বিশিষ্ট তলের উপরে এই সমগ্র স্তম্ভের জলের ওজন বল প্রয়োগ করেছে। তাহলে এখানে চাপ বলতে কি বোঝায়? যে এ ক্ষেত্রফল বিশিষ্ট যে চোঙ আছে, তাহলে এ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙের মধ্যে যে আছে তরল, সেই তরলের ওজন বাই এই চোঙের ক্ষেত্রফল ভাগ করলেই আমরা এই পয়েন্টের চাপ আমরা অনায়াসে পেয়ে যাব। তাহলে এবার দেখো, এবং ধরলাম যে এখানে প্রবাহীর ঘনত্ব রো। তাহলে এবার এই পয়েন্টের চাপ বলতে কি বোঝায়? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, মানে এখানে ওজন বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এ ক্ষেত্রফল বিশিষ্ট যে চোঙ কল্পনা করলাম, সেই চোঙের মধ্যে জলস্তম্ভ আছে, সেই জলস্তম্ভের ওজন বাই এই যে এ মানে ক্ষেত্রফল যদি ভাগ করে দিই, তাহলেই আমরা এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল মানে চাপ আমরা পেয়ে যাব। তাহলে আমাকে আগে বার করতে হবে যে এই পয়েন্টের চাপ, তাহলে এই পয়েন্টের চাপ মানে এর উপরে প্রযুক্ত তরলের ওজনটা বাই ক্ষেত্রফল। তাহলে আমাকে বার করতে হবে এর মধ্যে কত ওজন পড়েছে। ওজন পড়ার আগে আমাকে বার করতে হবে যে নলে তরলের মানে নলে প্রবাহীর ভর, নলে প্রবাহীর ভর। ভর বলতে কি বোঝায়? ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব হলো। আবার আয়তন বলতে কি বোঝায়? আয়তন বলতে বোঝায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই চোঙের আয়তন, মানে কি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ইন্টু হয় হচ্ছে উচ্চতা। দেখো তাহলে প্রবাহীর ভর এম কত হবে? প্রবাহীর ঘনত্ব রো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ নিয়েছি, ইন্টু কত? উচ্চতা এইচ। এটা হলো প্রবাহীর ভর। এবার প্রবাহীর ওজন, প্রবাহীর ওজন, ওজন মানে কি? এম ইন্টু অভিকর্ষীয় ত্বরণ মানে এম ইন্টু জি। এম কত? রো এ এইচ ইন্টু জি। এটা কি বাড়ালো আমাদের? বাড়ালো ওজন। তাহলে এবার আমার অঙ্ক কমপ্লিট, মানে আমাদের থিওরি কমপ্লিট। তাহলে চাপ মানে কি? তাহলে অতএব চাপ বলতে কি বোঝায়? এই পয়েন্টে চাপ বলতে কি বোঝায়? এই পি পয়েন্টকে ঘিরে আমরা যে এ ক্ষেত্রফল নিয়েছি, সেই এ ক্ষেত্রফল বিশিষ্ট যে জলস্তম্ভ, তাহলে সেই জলস্তম্ভের ওজন বাই ক্ষেত্রফল করলেই আমরা চাপ পাবো। কেন? তাহলে তাহলে এ ক্ষেত্রফলের উপর সেই জলস্তম্ভের চাপ, মানে এ দিয়ে ভাগ করা, মানে ওই একক ক্ষেত্রফলের উপরে টোটাল জলস্তম্ভ কত লম্বভাবে বল প্রয়োগ করেছে বা কত ওজন অ্যাপ্লাই করেছে। তাহলে কত হবে? পি মানে কি? পি মানে হচ্ছে ওজন বাই ক্ষেত্রফল। তাহলে এই জলস্তম্ভ এর উপরে কত ওজন অ্যাপ্লাই করেছে? রো এ এইচ ইন্টু জি, একে বলে রো। রো মানে হচ্ছে প্রবাহের ঘনত্ব ধরলাম, আর বাই কত? ক্ষেত্রফল। কত ক্ষেত্রফলের উপর? এ ক্ষেত্রফল। তাহলে এ আর এ কাটলো, তাহলে এই পি কত হলো? পি হলো এইচ রো জি। তাহলে
এটাই আমাদের কি বাড়ালো, এই তরলের মুক্ততল থেকে এইচ হাইটে পি পয়েন্টে চাপ। এবার যদি তোমরা বলো যে স্যার যদি আমি এই ক্ষেত্রফল যদি অনেক বড় নিতাম, যদি বলো যে স্যার আমি যদি ক্ষেত্রফল যদি অনেক নিতাম বড়, তাহলে কি হতো অসুবিধা? বা কেউ বলতে পারো স্যার যদি আমি আরও নিতাম ছোট ক্ষেত্রফল তাহলে কি হতো অসুবিধা? অসুবিধা কিছুই না। দেখো তো যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল কি, ওরা তো কেটেই গেল। তুমি বড় ক্ষেত্রফল নাও আর ছোট ক্ষেত্রফল নাও, তোমাকে অ্যাকচুয়ালি বার কি করতে হচ্ছে ওই একক ক্ষেত্রফলের উপর। তার মানে কি এখানে তুমি বড় নাও আর ছোট নাও, ক্ষেত্রফল তো থাকছেই না, তার মানে আমাকে কি বার করতে হচ্ছে একক ক্ষেত্রফল। তাহলে এখানে তুমি ক্ষেত্রফল যাই নাও না কেন, এখানে ক্ষেত্রফল থাকছে না। তবে এখানে তার ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, মেন নির্ভর করছে কার উপরে? এইচ মানে কি কত গভীরে আছে, রো মানে তরলের ঘনত্ব, এবং জি বলতে বোঝাচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তাহলে তরলের বা কোনো প্রবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপ বলতে কি বোঝায়? পি ইকুয়ালস টু এইচ রো জি, যেখানে এইচ মানে গভীরতা, যে পয়েন্টে চাপ বার করতে হচ্ছে, রো মানে প্রবাহীর ঘনত্ব, আর জি মানে আমাদের অভিকর্ষীয় ত্বরণ। তাহলে বুঝতে পারলে? এবার আরেকটা কথা বলি, আচ্ছা এখানে যে লিকুইড আছে মানে যে প্রবাহী আছে, তাহলে এর মুক্ত তলটা মানে যদি বলি আমার কাছে 1 গ্লাস জল আছে, তাহলে ওই উপরে তো ফাঁকা আছে, তাহলে উপরে তো আবার কে কাজ করেছে? উপরে আবার এর উপরে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করেছে না? আর অ্যাকচুয়ালি আমারও তো উপর বায়ুমণ্ডল চাপ করেছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার তো আমার উপরও অ্যাপ্লাই হয়েছে। এবার তুমি যে বসে আছো তাহলে তোমার উপরও তো আমাদের ওই বায়ুমণ্ডলীয় চাপ কাজ করেছে, এবং বায়ুমণ্ডলীয় চাপ কি সেটা পড়বো এর পরের ক্লাসে। তার মানে এই যদি উপরের মুখ যদি খোলা থাকে তাহলে ওর উপর কে করেছে অ্যাপ্লাই? বায়ুমণ্ডল চাপ কাজ করেছে। তার মানে এই পয়েন্টের চাপ বলতে কি বোঝাচ্ছে? একটা তো বায়ুমণ্ডল চাপ দিচ্ছে প্লাস এই গভীরতায় ওই প্রবাহীর চাপ। তার মানে যদি বলি ওর উপরে কি তলটা খালি মানে মুক্ত আছে, ফাঁকা আছে, তাহলে অতএব তাহলে পি বিন্দুতে মোট চাপ, তাহলে পি বিন্দুতে মোট চাপ কত হবে? পি পয়েন্টে মোট চাপ কি হবে? এই যে বায়ুমণ্ডল চাপ প্লাস এইচ গভীরতার প্রবাহীর চাপ। তাহলে তোমরা লিখবে যে ইকুয়ালস টু হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ রো জি, এটা কি হলো ওর উপর মোট চাপ। তাহলে আশা করি বুঝতে পারলে যে কোন প্রবাহীর অভ্যন্তরে চাপ বলতে কি বোঝায়? ওই পয়েন্টে প্রবাহী তার ওজনের দরুন একক ক্ষেত্রফলে যে পরিমাণ লম্বভাবে বল অ্যাপ্লাই করে সেটাই কি ওই পয়েন্টে চাপ। এবার আমরা চাপের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। হলো তো এটা তোমাদের পরীক্ষাতে আসে কিন্তু। এবার আমরা চাপের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানব। চাপের বৈশিষ্ট্য মানে প্রবাহীর অভ্যন্তরে চাপের বৈশিষ্ট্য। প্রবাহীর চাপের বৈশিষ্ট্য। 1 নাম্বার বৈশিষ্ট্য তুমি এখান থেকে বলতে পারবে যে পি ইকুয়ালস টু হচ্ছে এইচ রো জি। পি মানে প্রেশারটা কত, এইচ মানে কত গভীরতায়, রো মানে এটা রো, হ্যাঁ রো লেখে এভাবে, এটা রো মানে সেই প্রবাহের ঘনত্ব, জি মানে অভিকর্ষীয় ত্বরণ। তুমি এখান থেকে বলতে পারবে যদি বলো যে প্রবাহী এরকম ব্যাপারটা, যদি বলো যে এখানে তুমি যে প্রবাহী আছে সেই প্রবাহী মানে অ্যাকচুয়ালি যে তোমাকে এই পয়েন্টে চাপ, হ্যাঁ তোমাকে এই পয়েন্টে চাপ করতে, মানে তোমাকে এই পয়েন্টেই মানে তোমাকে এই হাইটে চাপ বার করতে হবে। কিন্তু তুমি একবার নিলে জল, একবার নিলে মধু, একবার নিলে আলকাতরা, একবার নিলে কেরোসিন, তাহলে কিন্তু
চাপের মানটা চেঞ্জ হবে। দেখো আমি কিন্তু এই পয়েন্টেই চাপ বার করছি, মানে আমি কিন্তু গভীরতা চেঞ্জ করছি না, শুধুমাত্র প্রবাহীকে চেঞ্জ করছি। তাহলে প্রবাহী চেঞ্জ করা মানে প্রবাহীর ঘনত্ব চেঞ্জ করা, তাহলে কিন্তু চাপ চেঞ্জ করবে। তাহলে আমরা তাহলে কি বলবো যে এইচ কনস্ট্যান্ট। তাহলে গভীরতা স্থির থাকলে, গভীরতা স্থির থাকলে প্রবাহীর ঘনত্বের সঙ্গে চাপ কি হচ্ছে, সমানুপাতিক। তার মানে যদি বলা হয় এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, তাহলে এইচ কনস্ট্যান্ট থাকলে আর জি তো এমনি কনস্ট্যান্ট, জি আমাদের কত হয় সিজিএসে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ও তো এমনিতেই কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এইচ তো কনস্ট্যান্ট, জি তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু রো। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য, যে গভীরতা স্থির থাকলে কোনো পয়েন্টের চাপ সেই প্রবাহীর ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। আচ্ছা তুমি এটা তো ম্যাথামেটিক্যালি বুঝতে পারলে অবশ্যই, হ্যাঁ, যে পি এর সঙ্গে রো হচ্ছে প্রপোর্শনাল। কিন্তু আমাদের ফিজিক্স কি বলছে, কারণ আমরা পড়ছি ফিজিক্যাল সায়েন্স, তাহলে ফিজিক্স কি বলছে, ম্যাথামেটিক্যালি কিন্তু তাই হয়ে গেল, কিন্তু ফিজিক্স কি বলছে, অ্যাকচুয়ালি ফিজিক্সের লজিকটা কি দেখো তো। আচ্ছা ঘনত্ব, আচ্ছা ঘনত্ব, হ্যাঁ ঘনত্ব, আচ্ছা ঘনত্ব বলতে কি বোঝায়, ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে একক আয়তনে ভর না। ঘনত্ব বলতে কি বোঝায়, একক আয়তনে ভর। তাহলে 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 ভাবো একবার, ঘনত্ব বাড়ছে তাহলে একক আয়তনে ভর বাড়ছে, তার মানে তাতে ওজন বাড়ছে। আচ্ছা ওজন বাড়া মানে তো চাপও বাড়া, বুঝতে পারলো না। পি বলতে বোঝায় এফ বাই এ, আবার এফ মানে কি, এফ মানে হচ্ছে ওজন বাই ক্ষেত্রফল। তাহলে ঘনত্ব বাড়ছে কার, প্রবাহীর এইচ একই থেকে গভীরতা একই রেখে ঘনত্ব বাড়ছে, তার মানে একক আয়তনে মানে সেম হাইটেই একক আয়তনে ভর বাড়ছে। তাহলে একক আয়তনে ভর বাড়ছে মানে কি, ওই একক আয়তনে ওজন বাড়ছে। তাহলে একক আয়তনে ওজন যত বেশি হবে তাহলে কি ওর তো চাপও আস্তে আস্তে বাড়বে, তাই না। বুঝতে পারলে, যে তোমার মাথার উপর তুমি একটা বই চাপালে, ওর ওই পড়ি আরেকটা 4টা 5টা 6টা 10টা 12টা 100টা 200টা 500টা, তুমি যত বই চাপাবে তত ওই একক কি আয়তনে কি ভর আস্তে আস্তে বাড়ছে, তবে তোমার মাথার উপর কি হবে, প্রেশার তত আস্তে আস্তে বাড়বে। তাহলে বুঝতে পারলে যে রো এর সঙ্গে পি সমানুপাতিক, রো বাড়ছে মানে একক আয়তনে ভর বাড়ছে, মানে একক আয়তনে ওজন বাড়ছে। তাহলে একক আয়তনে ওজন বাড়া মানে ওখানে চাপটাও আস্তে আস্তে বাড়ছে। তাহলে ফার্স্ট, এটা ফার্স্ট হলো শর্ত। এবার সেকেন্ড শর্ত কি বলবে, এবার সেকেন্ড শর্ত হচ্ছে এর ঠিক উল্টাটা। এবার তুমি যেমন এখানে কি ছিল, এখানে গভীরতাটা ফিক্স ছিল, তুমি প্রবাহী চেঞ্জ করছিলে ফলে ঘনত্ব চেঞ্জ করছিল। এবার উল্টা কেস করো, এবার প্রবাহীটাকে স্থির রেখে দাও। এবার সেকেন্ড কেসে প্রবাহী স্থির, তাহলে প্রবাহী স্থির, তার মানে কি, তার মানে প্রবাহী স্থির মানে কি, তুমি নিলে মধু, তুমি মধু নিয়েই পরীক্ষা করছো, মানে মধুকে তুমি চেঞ্জ করলে না। তার মানে যদি প্রবাহী স্থির থাকে তার মানে প্রবাহীর এবার ঘনত্ব এবার হবে কি কনস্ট্যান্ট। এবার প্রবাহীর ঘনত্ব কনস্ট্যান্ট, দেখো তো। এবার এই প্রবাহীর যদি ঘনত্ব কনস্ট্যান্ট হয়ে যায়, প্রবাহীর ঘনত্ব কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, আর জি তো এমনি কনস্ট্যান্ট 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, জি তো এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে ভাবো তো, তাহলে এবার তাহলে রো কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু এইচ, পি প্রপোর্শনাল টু এইচ। তার মানে কি, এবার তাহলে এইচ এর সঙ্গে চাপ কি হচ্ছে প্রপোর্শনাল, মানে যত গভীরতা, মানে এবার প্রবাহীর ঘনত্ব পরিবর্তন না করলে যত গভীরতা বাড়বে তত চাপ হচ্ছে বাড়বে। তুমি ম্যাথামেটিক্যালি তুমি সহজেই বুঝতে পারলে, কিন্তু ফিজিক্স কি বলছে আবার, কিন্তু আবার ফিজিক্স কি বলছে দেখো, দেখো ফিজিক্স কি বলছে, ঘনত্ব একই আছে বাট তুমি এইচ বাড়লে চাপ বাড়বে। আচ্ছা কেন বাড়বে, কেন বাড়বে, আচ্ছা তুমি যত এইচকে বাড়াবে, আচ্ছা তুমি যত এইচকে বাড়াবে, আচ্ছা তত বেশি ওজন দ্বারা বল অ্যাপ্লাই হবে না। আচ্ছা তুমি এখানে আছো, এখানে, হ্যাঁ এখানে দেখো যে তুমি আছো এখানে, তুমি আছো মানে এই হাইটে, তাহলে এই হাইটে জল তো কম আছে, তাই তো। তাহলে এই তুমি যদি বলি, তুমি যদি আমি যদি বলি তুমি এই পয়েন্টে আছো, তাহলে এই পয়েন্টে এতখানি জলের ওজন বল অ্যাপ্লাই করেছে, তুমি আরও গভীরে নামলে
তাহলে এবার তাহলে এতটা জল, তাহলে এতটা জলের ওজন বল অ্যাপ্লাই করেছে। যদি বলো তুমি নামলে এখানে, তাহলে এই এতটা কি জলের ওজন অ্যাপ্লাই হয়েছে, লম্বভাবে বল অ্যাপ্লাই করেছে, তাই তো? মানে অ্যাকচুয়ালি তুমি যত গভীরে নামবে তত তো জলস্তম্ভর হাইট বাড়ছে। তার মানে কি জলস্তম্ভের হাইট বাড়া মানে তার জলও বাড়ছে, তার জল বাড়ছে মানে তার জলের ভরও বাড়ছে, তাহলে ওজন বাড়ছে। সেম ক্ষেত্রফলে, আরে এখানেও যা ক্ষেত্রফল এখানেও তো সেম ক্ষেত্রফল, এখানেও তো সেম ক্ষেত্রফল, বাট তুমি যত নামছো তত কি একক ক্ষেত্রফলে জলস্তম্ভের ওজনটা বাড়ছে। তার মানে কি তাহলে ওই এক ক্ষেত্রফলের উপরই লম্বভাবে বল বাড়ছে। তাহলে বল বাড়ছে মানে কি, বল বাড়ছে মানে ওজন বাড়ছে মানে চাপটাও কি বাড়ছে। তাহলে বুঝতে পারলে এটা হলো সেকেন্ড বৈশিষ্ট্য। এবার থার্ড বৈশিষ্ট্য কি পড়বে? থার্ড বৈশিষ্ট্যের মধ্যে তোমরা পড়বে হচ্ছে একই অনুভূমিক তলে, একই অনুভূমিক তলে প্রবাহীর দ্বারা চাপ সমান। একই অনুভূমিক তলে প্রবাহীর দ্বারা চাপ সমান, এটা থার্ড বৈশিষ্ট্য। দেখো এটা এবার কেন, এটা কি আছে প্রবাহী, এটা যে প্রবাহী, এটা আছে প্রবাহী। এবার তুমি তাহলে কি তুমি ধরো যে একটা কাচের গ্লাস নিলে যার মধ্যে জল ভর্তি আছে, হলো। তো এবার তুমি ওর অভ্যন্তরে, এখানে জল তো আছে, জল তো এখানে আছে, এবার এর অভ্যন্তরে তুমি একটা অনুভূমিক তল নিয়ে নাও। অনুভূমিক তল মানে কোনটা? এই যে এটাকে একটা হরাইজন্টাল প্লেন, এটা একটা অনুভূমিক তল। তাহলে এই অনুভূমিক তলের, একই অনুভূমিক তলে, বা তুমি বলবে যে একই অনুভূমিক তলে প্রবাহী দ্বারা চাপ সমান। হ্যাঁ, তাহলে এটা কি একটা অনুভূমিক তল, মানে এই একটাই কি অনুভূমিক তলের সব বিন্দুতে চাপ সমান। দেখো তো এই অনুভূমিক তলের এখানেও চাপ যা হবে, এখানেও চাপ তাই হবে, এখানেও চাপ তাই হবে, এখানেও চাপ তাই হবে। কেন? কারণ এই অনুভূমিক তলের ক্ষেত্রে এই মুক্ততল থেকে এরও হাইট যা, এরও সেম হাইট, এরও একই হাইট, এরও কি সেম হাইট, তাহলে হাইট কি সমান, আর সেম একই তো আছে প্রবাহী, তাহলে ঘনত্ব একই, আর যেহেতু এমনি কনস্ট্যান্ট, তাহলে কোনো প্রবাহীর অভ্যন্তরে একই অনুভূমিক তলের উপর তার প্রত্যেকটি বিন্দুতে চাপ সমান। কেন? হাইট সমান, ঘনত্ব সমান, জি কনস্ট্যান্ট। হলো 3 নম্বর বৈশিষ্ট্য। এবার 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি পড়বে? যে তরলের মুক্ত তল, তরলের এখানে লিখতে হবে স্থির তরল, যে স্থির তরলের মুক্ত তল অনুভূমিক থাকে, অনুভূমিক থাকে। কি বললাম? স্থির তরলের মুক্ত তল অনুভূমিক থাকে মানে কি? আচ্ছা, স্থির তরলের মুক্ত তল, আচ্ছা মুক্ত তল বলতে কি বোঝাচ্ছে? মুক্ত তল মানে এই যে এই উপরে এটাকে বল কি বলি? মুক্ত তল। স্থির তরলের মুক্ত তল থাকে কেমন? অনুভূমিক। অনুভূমিক থাকে মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি তুমি কখনো কি দেখবে যে তুমি একটা স্থির কাচের গ্লাসের মধ্যে তার উপরিতলটা এরকম হয়ে আছে? তুমি কখনো দেখতে পাবে কি? তুমি কখনো দেখতে পাবে না যে কোন একটা কাচের গ্লাসের উপরিতল এরকম থাকা ইম্পসিবল, এরকম থাকতে পারে না। ওটাই বললো স্থির তরলের মুক্ত তল থাকে কেমন? অনুভূমিক। দেখো কেন থাকে অনুভূমিক, কেন থাকে অনুভূমিক? আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে আপাতত এরকম আছে, বাট এরকম থাকা সম্ভব না। ঠিক আছে, কেন দেখানো? আচ্ছা যদি বলি এটা তো আছে, তরল আছে, হলো। এবার তুমি এই তরলের অভ্যন্তরে তুমি একটা তল করো কল্পনা। কি বললাম? একটা অনুভূমিক তল কল্পনা করো। এবার অনুভূমিক তলে এখানে একটা পয়েন্ট নাও,
এবং এখানে একটা পয়েন্ট নাও, তাহলে এই পয়েন্টে কত হাইট আছে? h1, আর এখানে হাইট কত? নিশ্চয়ই কম আছে, মানে h2 আছে। তাহলে এই পয়েন্টের চাপ কত হবে? তাহলে এই পয়েন্টের চাপ কত হবে? চাপ হবে h1 রো জি, আর এখানে চাপ কত হবে? এটা হবে, এখানে চাপ কত হবে? p2 ধরলাম যে h2 রো জি। এবং আমরা অলরেডি 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা জানি, অলরেডি আমরা 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা কি জানি? যে একই অনুভূমিক তলে প্রবাহীর দ্বারা চাপ সমান। তাহলে এই একই অনুভূমিক তলে এখানে যা চাপ, এখানে কি সেম চাপ। তার মানে এই পয়েন্টের চাপ আর এখানে চাপ কি হবে? সমান। তার মানে h1 রো জি আর কি হবে? h2 রো জি কি হবে? সমান। রো জি কাটলো, তাহলে h1 আর h2 কি হলো? সমান। তার মানে এই h1 আর h2 কি হবে? সমান। আচ্ছা, h1 h2 সমান হওয়া বলতে কি বোঝায়? সমান হওয়া বলতে বোঝায় যে, সমান হওয়া বলতে বোঝায় যে ওর মুক্ত তল কেমন আছে? এবড়ো খেবড়ো না, অনুভূমিক আছে। বুঝতে পারলে? আমি ধরলাম যে মুক্ততল এরকম এবড়ো খেবড়ো আছে, বাট এবড়ো খেবড়ো হলেও কি ওর অভ্যন্তরে তো প্রত্যেকটা পয়েন্টের চাপ কি হয়? সমান। তাহলে এই হাইটের চাপ আর এই হাইটের চাপ কি হবে? সমান। তাহলে হাইটগুলো কি সমান। তাহলে হাইট সমান হওয়া বলতে বোঝায় তার মুক্ততল কেমন আছে? অনুভূমিক। ক্লিয়ার? এবার একটা জিনিস এবার আছে 5 নম্বর, হচ্ছে জলের বা প্রবাহীর সমোচ্চশীলতা ধর্ম। কি বললাম? সমোচ্চশীলতা, সমোচ্চশীলতা ধর্ম। এবার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো সমোচ্চশীলতা। সমোচ্চশীলতা নামের মধ্যে অ্যান্সার আছে সম উচ্চশীলতা, মানে সমান উচ্চতা থাকবে, সমান উচ্চতা। ঠিক আছে, এটা ব্যাখ্যা করার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা একটা হয় এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্টের সাহায্যেই আমরা বলবো যে চাপ অবশ্যই স্কেলার কোয়ান্টিটি। দেখো কি এক্সপেরিমেন্ট, এখানে যে তরলের মধ্যে না একটা ফানেল আছে, প্রবেষ্টন ফানেল, এবং এই ফানেলটা ও চাপ মাপে, চাপ প্রবাহীর অভ্যন্তরে চাপ মাপে। এবার কি দেখা যাবে যখন ফানেলকে যখন নিয়ে আসলাম এই মানে এখানে, এবং এই পয়েন্টে নিয়ে আসলাম, এবং এই পয়েন্টকে নিয়ে আমি একটা অনুভূমিক তল ধরলাম। এবার দেখা যাবে কি? এবার দেখা যাবে এই ফানেলকে ঠিক এই অনুভূমিক রেখাতেই তুমি এই ফানেলকে তুমি যদি একবার যদি এই দিকে ঘুরে দাও, যদি এদিকে ঘুরে দাও, বা যদি এদিকে ঘুরে দাও, কি দেখবে? যে তুমি ওই একটাই পয়েন্টে, মানে একই পয়েন্টে ফানেলকে সেম পয়েন্টে একবার ঘুরাও এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার পিছন দিকে, মানে একটাই পয়েন্টে ফানেলকে ডুবিয়ে যদি এদিকে রাখো, এইদিকে রাখো, এইদিকে রাখো, এইদিকে রাখো, যদি এদিকে যদি ঘোরায় দাও, তাহলে দেখবে যে ওর যে কোনো পয়েন্টে ওই চাপের মানটা সেম থাকছে। মানে অ্যাকচুয়ালি যে আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে পদার্থবিদ্যা, মানে ফিজিক্স। এই ফিজিক্স বলতে কি বোঝায়? প্রকৃতিকে অধ্যয়ন করা। প্রকৃতি আমাদেরকে যা যা জিনিস দেখিয়েছে আমরা তাদেরকে সায়েন্টিফিক্যালি আমরা ব্যাখ্যা করি এই ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্সে। তাহলে ওই ফানেলকে যদি রাখি, কি দেখি? যে ফানেল এদিকেও যা চাপ, এদিকেও সেম চাপ, এখানেও সেম চাপ, এদিকেও সেম চাপ। তার মানে ওই একই অনুভূমিক তলে কি একই বিন্দুতে সে সমান দিকে, সব দিকে সমান চাপ দেয়। এবং দেখো এখানেও যা চাপ, এখানেও তাই চাপ, এখানেও তাই চাপ, একদিকেও তাই চাপ। তার মানে উত্তর দিক, উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, উপর নিচে, মানে কি উত্তর, তুমি একে উত্তর রাখো, দক্ষিণ রাখো, পূর্বে রাখো, মানে একটাই কিন্তু পয়েন্টে, সেম পয়েন্টেই তুমি উত্তরে রাখো, দক্ষিণ রাখো, পূর্বে রাখো, পশ্চিমে রাখো, উপরে রাখো, নিচে রাখো, তুমি যেদিকেই ঘুরে না কেন কি দেখবে? চাপ একই। কেন চাপ একই? কারণ এখানে তো যে প্রবাহী সেটা সব দিক থেকে কি ও প্রবাহিত হতে চাইছে, ফলে সব দিক থেকে কি হবে? চাপটা হচ্ছে সমান। যেমন যদি বলি যে কোনো একটা
দাওয়াল ঘড়িকে তুমি রাখলে উত্তর দিককার দাওয়ালে যদি বাজে দুপুর 12টা, তবে দক্ষিণ দিককার ঘড়ি তো কী বাজবে? দুপুর 12টা। যদি বলি পূর্ব দিকের দাওয়ালও কি দুপুর 12টা, ছাদের উপরেও 12টা, মেঝেতেও 12টা। তাহলে তুমি ওই ঘড়িকে যেখানেই রাখো না কেন, তার অভিমুখ চেঞ্জ করলেও ঘড়ির সময় চেঞ্জ করছে না, ফলে সময়কে আমরা কি বলি? স্কেলার রাশি। ঠিক তেমন চাপ, উত্তর দিকেও যেই চাপ, পূর্ব দিকেও সেম চাপ, পশ্চিম দিকেও সেম চাপ, উপরেও ফানেলকে উপরেও সেম চাপ, নিচেও সেম চাপ। তার মানে কি? তার মানে ওই ফানেলকে তুমি যেদিকে ঘুরাও না কেন চাপ একই। তার মানে চাপের মানটা তার যে ডিরেকশনের উপর নির্ভর করছে না, তার যে অভিমুখের উপর চাপ নির্ভর করছে না। তার মানে কি? চাপ স্কেলার। যদি বলে যে এই পয়েন্টে চাপ হচ্ছে 2 পাস্কাল, তাহলে কোন দিকে 2 পাস্কাল? সেটা উত্তর দিকেও 2 পাস্কাল, পশ্চিম দিকেও 2 পাস্কাল, উপরেও 2 পাস্কাল, নিচেও 2 পাস্কাল, সব দিকে 2 পাস্কাল। তাহলে এই যে ওর যে চাপটা সেটা তার অভিমুখের উপর, তার যে ডিরেকশনের উপর নির্ভর করছে না। যে একই পয়েন্টে যে কোনো দিকে কি চাপ হচ্ছে সমান, ফলে চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। হলো? এবার বলি জলের সমোচ্চশীলতা। তার মানে একই রেখার উপর চাপ কিউ হয় সমান, একই যে রেখাতে চাপ কিউ হয় সমান, এটাই ধর্ম কাজ করে কোথায়? এই জলের সমোচ্চশীলতা। কি বোঝায়? দেখো এরকম, এই এখানে বিভিন্ন আকৃতি বিশিষ্ট, বিভিন্ন আয়তন বিশিষ্ট কি আমরা 3টা নিয়েছি, আর নল বলতে পারো বা কোন একটা নিয়েছি ফিগার। হলো? এবার আমরা কি দেখব? আমরা দেখব যে এখানে জল থাকবে, বেঁকে গেল। আমরা দেখব যে এখানে জল থাকবে একদম একই লেভেলে, মানে প্রত্যেকটার আকার আকৃতি আয়তন যাই হোক না কেন আমরা দেখব যে প্রত্যেকটার মধ্যেই জল আছে সেম উচ্চতায়। কেন সেম উচ্চতায়? কেন? দেখো, তুমি যদি ধরো যে এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা আমাদের কিউ বিন্দু, এটা আমাদের আর বিন্দু, তাহলে পি কিউ আর, এই যে পি পয়েন্ট, কিউ পয়েন্ট, আর পয়েন্ট, তাহলে এই 3টা পয়েন্ট কিসে আছে? একই অনুভূমিক রেখায় আছে কিনা? পি পয়েন্ট, কিউ এবং আর কি, ওরা তো একই অনুভূমিক রেখায় আছে। তাহলে একই অনুভূমিক রেখায় থাকার জন্য এই পয়েন্টে চাপ যা হবে এখানেও চাপ একই হবে, এখানে চাপ সেম হবে। তাহলে কেন? একই কি অনুভূমিক রেখায় চাপ কিউ হয় সমান, সেটা ফানেলের পরীক্ষা দিয়ে তোমরা সহজেই বুঝতে পারলে। তাহলে এখানেও চাপ সমান, এবং আমি আগেও বললাম তাহলে এখানেও চাপ সমান, মানে এখানেও যা চাপ এখানেও তাই চাপ, এখানেও সেম চাপ। তাহলে আবার আমরা কি জানি? আবার আমরা চাপ বলতে কি বুঝি? চাপ বলতে বুঝি যে এইচ রো জি। তাহলে এখানেও চাপ, এখানেও চাপ, এখানেও চাপ কি সমান, তাহলে চাপটা সমান। তাহলে চাপ সমান মানে 3টা তো সেম লিকুইড, মানে একটাই লিকুইড ঢাললে কি দেখবো ওরা বিভিন্ন আকৃতি বিশিষ্ট নল হলেও ওরা একই রেখাতে আছে। তার মানে একটা তো রেখা, তাহলে এই যে রেখাতে এই অনুভূমিক যে রেখা, তাহলে উপরে এখানেও চাপ, এখানে চাপ কি, এখানে চাপ কি হবে সমান। চাপ মানে কি এইচ রো জি। তাহলে এখানেও যা ঘনত্ব এখানেও সেম, এখানেও কি সেম ঘনত্ব, তাহলে ঘনত্ব কি কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। তার মানে এইচও কি হবে? তাহলে এইচও কি হবে? কনস্ট্যান্ট। এইচও কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এইচ কনস্ট্যান্ট মানে তাহলে এই পয়েন্টে যা হবে হাইট, এখানেও সেম হাইট, এখানেও কি সেম হাইট। তার মানে কি আকৃতি বিভিন্ন হলেও জল থাকে সমান উচ্চতায়। এটাকে আমরা কি বলি? তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবং এই ধর্মকেই কাজে লাগিয়ে বিভিন্ন আমরা জল সরবরাহ করি। এছাড়াও বিভিন্ন দেখবে যে যারা রাজমিস্ত্রি তারা কিন্তু এই জলের সমোচ্চশীলতা ধর্ম দেখে কিন্তু ওরা কিন্তু কাজ করে, বিভিন্ন
ইটের গাঁথনি করে, এইসব দেখেই কিন্তু করে। তাই জলের সমোচ্চশীল ধর্ম কি বলবে, যে বিভিন্ন আকার ও আকৃতির পাত্র হলেও তরল একই হাইটে থাকে। কেন এখানেও তাহলে এই যদি লাইন ধরি, তাহলে এই অনুভূমিক তলে কি এখানেও যা চাপ এখানেও সেম চাপ, এখানেও কি সেম চাপ, কেন একই অনুভূমিক তলে চাপ হয় সমান প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এখানেও যা ঘনত্ব সেম তরল সেম প্রবাহী, এখানে ঘনত্ব এখানে ঘনত্ব এখানে ঘনত্ব কি সেম, এবং জিও সেম, তাহলে এইচও কী হবে তাই, তাহলে এখানে হাইট এখানে হাইট এখানে হাইট কী হবে সমান, তার মানে পাত্র বিভিন্ন হলেও প্রত্যেকে একই উচ্চতায় আছে। তাহলে এটা কি আমাদের জলের সমোচ্চশীলতা ধর্ম, এবং এগুলি কি আমাদের প্রবাহীর চাপের বৈশিষ্ট্য। তাহলে তোমাদেরকে বলা হলো যে প্রবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় P = h ρg, সঙ্গে চাপের বিভিন্ন এই বৈশিষ্ট্য, এবং চাপের প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমি কখনোই একদম থ্রু লাইন বলে দেয়নি, আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে ধরে ম্যাথামেটিক্যালি এবং ফিজিক্সে এবং ম্যাথামেটিক্যালি এবং আমাদের সায়েন্টিফিক্যালি ফিজিক্স কি বলেছে আমি সেটাও সম্পূর্ণ বুঝালাম। তোমরা ভালো করে বইটা মন দিয়ে পড়বে, এবং পারলে ভিডিও আরও একবার দুবার দেখতেই পারো, তাহলে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং বইটা মন দিয়ে পড়ো, যদি কোথাও কোনো সমস্যা থাকে, যদি কোনো কোশ্চিন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে নেক্সট থিওরি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, বাড়িতে মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।